সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি সময়ের সাথে অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মানসুরুল হক। দর্শক, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় বাংলাদেশ পুনর্গঠনে আমাদের আজকের বিষয় শিক্ষা সংস্কার কোন পথে। আপনাদের সাথে আছি আমি মানসুরুল হক। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন দুজন সম্মানিত অতিথি। আছেন অধ্যাপক ডক্টর আব্দুল হান্নান চৌধুরী, উপাচার্য নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং চেয়ারম্যান গ্রামীণ ব্যাংক। আরও আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল করিম, উপাচার্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়। প্রথমেই অধ্যাপক ডক্টর আব্দুল হান্নান চৌধুরী। স্যার, আমরা দেখছি যে কোনো সরকার চেঞ্জ হলে, মানে সরকার যদি নতুন আসে, সেক্ষেত্রে পাঠ্যক্রম চেঞ্জ হচ্ছে, নতুন পাঠ্য বই আসছে, নতুন ইতিহাস দেখছে নতুন ছাত্র বা ছাত্রছাত্রীরা। তো এই যে বদল, চেঞ্জ, এটা কতটা যৌক্তিক, কতটা বিজ্ঞানসম্মত, কতটুকু বাস্তব, বিশেষ করে ছাত্রছাত্রীর উপর কি কোনো প্রভাব পড়ছে? এই বিষয়ে আপনার মন্তব্য কী? প্রতিবারই যখন সরকারের পরিবর্তন হয়, আমরা দেখছি যে আমাদের শিক্ষা ব্যবস্থায় কারিকুলাম সহ নানান ধরনের জিনিস সংযোজন এবং বিয়োজন হচ্ছে। এর মূল কারণ হচ্ছে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই জাতি হিসাবে আমরা কিন্তু এখন পর্যন্ত একটা জাতি গঠনের দিকে যে আমাদের মূল লক্ষ্য থাকা উচিত ছিল, যেটাকে ঘিরে একটা জাতি গত 50 বছর এগিয়ে যাওয়ার কথা ছিল, সে জিনিসটা আমাদের তখন থেকেই কিন্তু কোনোভাবে নির্দিষ্ট করা ছিল না বলেই যখনই রাজনৈতিক পটভূমি পরিবর্তন ঘটে, আমরা দেখছি আমাদের দেশের শিক্ষা কার্যক্রমের মধ্যে নানান ধরনের পরিবর্তন আসে। এর কারণ হচ্ছে যে আমরা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যে এই লক্ষ্য নিয়ে আমরা একটা জাতি গঠন হয়, যেটা একটা জেনারেশনকে প্রাথমিক থেকে শুরু করে একদম সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে এনে টারশিয়ারি ডিগ্রি দিয়ে তাকে বের করে তাকে একটা পূর্ণ হিউম্যান রিসোর্স হিসেবে তৈরি করে একটা মানুষকে তাকে জাতি গঠনে দেশের স্বার্থে এবং আমি বলবো যে সারা বিশ্বের স্বার্থে একটা মানুষ হিসেবে সে যে কন্ট্রিবিউট করবে, আমরা সেই কন্ট্রিবিউশনের জায়গাটা ক্লিয়ার করতে পারিনি। ফলে আমাদের যদি একদম প্রাথমিক পর্যায়ের থেকে দেখেন যে প্রতিটা জায়গায় কিন্তু আমরা এত ধরনের জিনিস সৃষ্টি করেছি এবং যেই পদ্ধতির মধ্যে শিক্ষা কার্যক্রম বাংলাদেশে চলছে, সেটা আসলেই একটা নানান ধরনের জটিলতার মধ্যে ভুগছে। একটা হচ্ছে যে শিক্ষার পদ্ধতির মধ্যে তো নানান ধরনের মিডিয়াম আছে, সেই মিডিয়ামগুলো নিয়ে আমি খুব একটা ডিফার করি না অনেক সময়, কারণ পৃথিবীর অনেক দেশেই কিন্তু এই ধরনের নানান মাধ্যমে বাচ্চারা উঠে আসে, কিন্তু তারা যখন পরবর্তীতে উচ্চশিক্ষায় যায় তখন তারা কিন্তু সবাই কিন্তু এক ধরনের নলেজ বেস নিয়ে উচ্চশিক্ষায় এসে তার যার যার ইচ্ছা এবং যার যার যোগ্যতা অনুযায়ী সে এগিয়ে যায়। বাংলাদেশকে যদি শিক্ষার ক্ষেত্রে এগোতে হয়, বাংলাদেশকে এই ব্যুরোক্রেটিক কার্যক্রমের বাইরে কিন্তু শিক্ষা ব্যবস্থাটিকে নিয়ে আসতে হবে। কেননা এই পদ্ধতিতে আপনি যখনই বলবেন যে মাধ্যমিক শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড, মাদ্রাসা বোর্ড, টেকনিক্যাল বোর্ড, আবার একদিকে মাউসি, আরেকদিকে ধরেন ইউজিসি, আরেকদিকে ধরেন বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল, আপনি নানান ধরনের প্রতিষ্ঠান ক্রিয়েট করেছেন একটা রাষ্ট্রের মধ্যে শুধুমাত্র শিক্ষা ব্যবস্থাকে কন্ট্রোল করার জন্য। কিন্তু উন্নত বিশ্বে আপনি কি দেখি, উন্নত বিশ্বে কিন্তু শিক্ষার লক্ষ্যে যারা কাজ করেন তারা কিন্তু পলিসি ড্রিভেন কাজ করে, যে একটা জাতি তাদের বাচ্চাদেরকে গঠনের জন্য যেভাবে এগোতে হবে সেই নানান ধরনের জ্ঞান দিয়ে তাদেরকে আস্তে আস্তে উপরের দিকে নিয়ে আসবে, কিন্তু এর মধ্যে ফ্লেক্সিবিলিটিটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। কিন্তু বাংলাদেশ কিন্তু হাইলি একটা স্ট্রাকচার্ড এবং রেগুলেটেড অবস্থায় কিংবা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা চালিয়ে এসছে। ফলে যখনই আপনি রেগুলেট করবেন বেশি, তখনই আপনি দেখবেন রাজনৈতিক পটভূমি যখন পরিবর্তন হয় তখন নানান ধরনের ন্যারেটিভ আনে অন্যরা। কারণ আপনি জানেন যে রাজনৈতিক প্রেক্ষাপটে এক একজনের এক এক রকম দৃষ্টিভঙ্গি থাকে, তারা সেগুলোকে মনে করে যে জাতির মস্তিষ্কের মধ্যে, বাচ্চাদের মস্তিষ্কের মধ্যে সেই ধরনের দৃষ্টিভঙ্গিগুলোকে ইনফ্লিক্ট করতে হবে। এই যে চাপিয়ে দেওয়া একটি
মানে একটা বাইরে থেকে একটা ইনফ্লিক্ট করে একটা নলেজ দেওয়ার চেষ্টা করা, এটা হচ্ছে সবচেয়ে বেশি নেগেটিভ জিনিস একটা জাতির জন্যে। যে আপনি ভাবতেছেন এই জ্ঞানটা দিলেই সেটাই কিন্তু আগামী প্রজন্মের জন্য ভালো হবে, কারণ আপনার রাজনৈতিক বিশ্বাস, আপনার চিন্তা চেতনা এক ধরনের, এবং আমাদের নেশনের চিন্তা করা উচিত ছিল যে আমরা জাতি হিসাবে এই জাতিটাকে কোন দিকে নিতে চাই। আমরা তো আসলে চাই যে আমাদের প্রতিটি বাচ্চা যে যেই পর্যায়েই পড়াশোনা করুক, সেটা প্রাথমিক হতে পারে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য মাধ্যমে, কিন্তু যেই স্ট্রিমে সে এগিয়ে যাবে সে একজন পূর্ণাঙ্গ জ্ঞান সমৃদ্ধ একটা ব্যক্তি বা মানুষ হবে, যে এই দেশের উন্নতি অগ্রগতি, তার ব্যক্তিগত উন্নতি অগ্রগতির জন্য যে নলেজ বা জ্ঞান আহরণ করবে, সেটা আমার সিস্টেমটা সেই জ্ঞান আহরণ করার সুযোগ দিবে, এবং সেই বাচ্চাটা যেই গ্র্যাজুয়েশন বা যেই সার্টিফিকেটধারী হোক, সে জ্ঞান বিতরণের মতো জায়গায় সে কন্ট্রিবিউশন রাখতে পারবে। ধন্যবাদ স্যার। আমি আবার আসছি আপনার কাছে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল করিম স্যার, এই যে আলোচনা হচ্ছে, স্যার বলছিলেন, হান্নান স্যার বলছিলেন যে শিক্ষা ব্যবস্থা টোটাল যেই একটা মেকানিজমও চলছে, ওর মধ্যে রাজনীতিবিদ, সরকার, বোর্ড, ইউজিসি বিভিন্ন জায়গা থেকে একটা প্রেশার বা কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছিল অতীত সরকার বা বিভিন্ন সময় আমরা দেখেছি। তো এটার ইম্প্যাক্টটা পড়ছে কিন্তু শিক্ষার্থীদের উপরে। তো এই শিক্ষার্থীরা তাদের মেধা ও সৃজনশীলতা বিকাশে কতটুকু ভূমিকা রাখছে বলে আপনি মনে করেন? বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থায় কোনো উদ্দেশ্য এখনও আমরা নির্ধারণ করতে পেরেছি বলে আমি মনে করি না। এটা একটা উদ্দেশ্যহীনভাবে চলছে। যে যে স্টেজে আসেন তিনি তার মতো করে এটাকে সাজানোর চেষ্টা করেন। তো এতে করে পাঠ্যক্রম বা ছাত্রছাত্রীদের যে সৃজনশীলতা, সেটা বিকাশের লক্ষ্য নিয়ে কোনো পাঠ্যপুস্তকও প্রস্তুত করা হয়নি, কিন্তু আবার এটার নামেই পাঠ্যপুস্তক প্রস্তুত করা হয়েছে। ধরুন, এই যে সৃজনশীলতা বিকশিত করার জন্য যদি একটা পাঠ্যপুস্তক তৈরি করতে হয়, আমাদের দেশের কনটেক্সটে তার পিছনে যে বৈজ্ঞানিক গবেষণাটা প্রয়োজন ছিল, সেটা কি কখনো হয়েছে? আমার মনে হয় না। আবার এটা থেকে যেটুকুই হয়, সেটুকু থেকে যদি শিক্ষার্থীরা যদি কোনো উপকার পেতে চায়, তাহলে শিক্ষার্থীদেরকে সেই সমস্ত শিক্ষকদের পড়াতে দেওয়া হয় যেই সমস্ত শিক্ষকদের ওই পাঠ্যক্রম সম্পর্কে এখনও কোনো ধারণা হয়। তো বাংলাদেশে কি হয়েছে? বাংলাদেশে হয়েছে এই যে আপনার ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়া হয়েছে, অর্থাৎ যারা পড়াবেন তাদেরকে প্রস্তুত করার আগেই পাঠ্যক্রম তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে বা পাঠ্যপুস্তক তাদেরকে দেওয়া হয়েছে। দেওয়ার ফলে কি হয়েছে যে ওনারাও শেখাতে পারেননি, ছাত্রছাত্রীরাও কোনো উপকার পেতে পারেননি। তো এজন্যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা এখন আছে, এই শিক্ষা ব্যবস্থায় সৃজনশীলতা কোনো কন্ট্রিবিউট করতে পারছে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে, সেটা আমি বলতে পারছি না আর কি। তো এটা যে একটা আমূল পরিবর্তন আনা প্রয়োজন, এর পিছনে অনেক গবেষণা করা দরকার, যে গবেষণার মাধ্যমে আমাদের পাঠ্যপুস্তকগুলোকে এগিয়ে মানে আরও পরিবর্তন সাধন করতে হবে। এই যে শিক্ষার্থীরা পাঠ্যক্রম চেঞ্জ করছে, কোর্স কারিকুলাম চেঞ্জ করছে, একটা নিশ্চয়ই একটা কমিটির মাধ্যমে হচ্ছে। ওই কমিটিতে কি শিক্ষকদের অন্তর্ভুক্তি হচ্ছে, নাকি এটা আমলা বা অন্য কেউ এই শিক্ষা ব্যবস্থাটা নিয়ে গবেষণা করছে? না, সব অংশীজনদের এখানে অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে না। এটা আসলে একটা টপ ডাউন প্রসেসে চলছে আর কি। আমি তো দেখেছি যে শিক্ষা ব্যবস্থাটা আসলে এখানে ঠিক ওইভাবে কার্যকরভাবে স্কুলেও যে লেখাপড়া যা করানো হচ্ছে, সেটাও আমার মনে হয় না। এবং এই পাঠ্যপুস্তকে অংশীজনদের যে সমস্ত বিষয় নিয়ে আগ্রহ আছে, সেগুলো অন্তর্ভুক্ত হচ্ছে বলেও আমার মনে হয় না। যারা উপরে আছেন তারা মনে করতেছেন যে এরকম একটা পাঠ্যক্রম তৈরি করলে বোধহয় খুব ভালো হয়। তখন সেই লক্ষ্যে তারা যেখানে যেখানে পরিবর্তন আনা দরকার, যেখানে যেখানে যোগাযোগ করা দরকার, ওনারা সেটা করছেন। ফলে বাস্তবের সাথে এটা কোনো মিল হয় না। আমি ব্যক্তিগতভাবে একটি সরকারি প্রাইমারি স্কুলের সভাপতির পদে বেশ কিছুদিন ছিলাম। জি। তো আমি দেখেছি যে শিক্ষকরা আসলে তেমন কিছু পড়াতে পারছেন না, অথচ বই যে সমস্ত পাঠ্যপুস্তক দেওয়া হয়েছে সেগুলো বলা হচ্ছে যে যথেষ্ট সমৃদ্ধ। কিন্তু শিক্ষকরা যত সমৃদ্ধই হোক না কেন, শিক্ষকরা যদি সেটা ঠিকমতো ডেলিভার না করতে পারেন, ছাত্রছাত্রীদের যদি বুঝিয়ে না দিতে পারেন, তাহলে কিভাবে তা থেকে ছাত্রছাত্রীরা উপকৃত হবে? এই যে আপনি বলছেন যে প্রাইমারি স্কুলের শিক্ষকদের কাছ থেকে যতটুকু মানে তাদের কাছে এক্সপেকটেশন, সে অনুযায়ী তারা স্টাডি বা ওইভাবে মানে ক্লাসে পড়াতে পারছে না।
তো এটার দায়টা আসলে কার? মানে একসময় আমরা দেখতাম যে শিক্ষকতা পেশায় আসার জন্য অনেকেই খুব আগ্রহী থাকতো, কিন্তু ইদানিং দেখছি যে শিক্ষকতা পেশায় অনেকটা মানে বিমুখ, মানে যেতে চাচ্ছে না, মানে হয়তোবা বাধ্য হয়ে যাচ্ছে। তো এই জায়গাটায় পরিবর্তন কিভাবে আনতে পারি আমরা? শিক্ষকতা পেশাটাকে আরও কিভাবে সমৃদ্ধ করতে পারি? শিক্ষকদের কিন্তু মর্যাদা যেভাবে সমাজে থাকার কথা সেরকমটা এখন নেই। তো যে কারণে আরও একটা জিনিস হচ্ছে, শিক্ষকতা আপনি বলেছেন, আমরা বলে থাকি এটা একটা মহান পেশা। এই পেশায় আসতে হলে যারা আসবেন তাদেরও কিন্তু মননশীলতারও একটা আগ্রহ থাকতে হবে এদিকে। জি, সেটাও এখন আমাদের এখানে নৈতিকতা বা অন্যান্য বা যে সমস্ত মানবিক গুণাবলীগুলো উপরে আমাদের শিক্ষা ব্যবস্থায় কিন্তু এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে এগুলোর উপরে কিন্তু গুরুত্ব দিন দিন কমে যাচ্ছে। তো যাওয়ার ফলে এই ধরনের মানসিকতাও কারো তৈরি হচ্ছে না যে ঠিক আছে, আমি শিক্ষকতার মতো একটা মহান পেশায় আমি নিয়োজিত হব। ধন্যবাদ স্যার। আমি অধ্যাপক ডক্টর আব্দুল হান্নান চৌধুরী স্যারের কাছে জানতে চাই, এই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে তৈরি হয়েছে বিপুল জন আকাঙ্ক্ষা, তো এই আকাঙ্ক্ষার ভিত্তিতে বিশেষ করে শিক্ষা ব্যবস্থায় আমরা কি এই আকাঙ্ক্ষার প্রতিফলনটা দেখতে পাবো? আর যদি মানে এই ব্যাপারে মানে টোটাল আকাঙ্ক্ষার প্রতিফলন বা বাস্তবায়ন কতটুকু মানে বাস্তবসম্মত হবে এবং কতটুকু আমরা আদায় করতে পারবো, বা কিভাবে এটা আমরা নিশ্চিত করব যে এই আকাঙ্ক্ষার প্রতিফলনটা শিক্ষা ব্যবস্থার মধ্যে? আপনি যদি এই বৈষম্যের জায়গাগুলো যদি ঠিক না করতে পারেন, আপনি যদি একটা সমাজ, একটা ইকুইটি এবং একটা সাম্যতার ভিত্তিতে যদি না সৃষ্টি করতে পারেন, যেখানে সবার জন্য এক ধরনের অপরচুনিটি থাকবে, যেখানে গরিব ধনী সবার জন্য শিক্ষার সুযোগটা অন্তত এক ধরনের হবে, যাতে করে সবাই নিশ্চিত থাকবে যে যে কোনো একটা বাচ্চা সে পড়াশোনা করতে চাইলে, যে কোনো একটা পরিবার সে পড়াশোনা করাতে চাইলে তার বাচ্চাদেরকে সে একটা জায়গায় অন্তত শিক্ষার খাতে নিতে পারবে। এখন যখনই আমরা বলি যে আমরা এক ধরনের সংস্কার বা ইয়ে করব, প্রথমে তো শিক্ষা সংস্কারটাই আসা উচিত। কারণ হচ্ছে যে আপনি শিক্ষার সাথেই কিন্তু অন্য সব কিছুর সম্পৃক্ততাটা দেখবেন। একটা জাতি যদি প্রকৃত শিক্ষিত হয় তাহলে তো তারা সভ্যতার দিকে বেশি যাবে। যখনই আমরা সভ্যতার দিকে যাব তখনই আপনি অন্য সবগুলোতে আপনি উন্নতিটা দেখবেন, ডেভেলপমেন্টটা দেখবেন। সেই উন্নয়ন বা ডেভেলপমেন্ট কখনোই কিন্তু কোনো সিভিক একটা নেশন না হতে পারলে ডেভেলপমেন্টটা সম্ভব হয় না। তাহলে ডেভেলপমেন্টের যে পূর্ব শর্ত সেটা হচ্ছে সিভিলিটি। সিভিলিটিটি আসে শুধুমাত্র জ্ঞানের দ্বারা, জ্ঞানটা আসে এক ধরনের শিক্ষা পদ্ধতি এবং ইয়ের দ্বারা। কিন্তু আমরা সেটা কি করলাম? আমরা তো সেই জায়গায় একরকম দিতে পারলাম না, এবং আমরা কোনোভাবেই একটা রাষ্ট্র কাঠামো এমনভাবে তৈরি করতে পারিনি যেই রাষ্ট্রে একটা শিক্ষিত মানুষের জন্যও কিন্তু কিছু সুযোগ, সে মিনিমাম সুযোগটা নিশ্চিত করে। কিন্তু সেটা আমরা কি করলাম? রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আমরা কি করলাম? এক ধরনের ইগো বেস একটা সমাজ ক্রিয়েট করলাম। সেখানে আপনি নানান ধরনের ক্যাডার ক্রিয়েট করেছেন, যেটা নিয়ে আমাদের জাতির সব জায়গায় কথাবার্তা হয়। তাদের এক ধরনের ইগো হয়েছে, কিন্তু এটা আপনি উন্নত বিশ্বে পাবেন না। কখনো সিভিল ব্যুরোক্রেসি, অথবা ডিফেন্স ব্যুরোক্রেসি, অথবা আপনার জুডিশিয়াল, অথবা এটা কিন্তু একমাত্র এই পৃথিবীর অদ্ভুত একটা দেশ আমরা, যেখানে আমরা এই ধরনের ক্যাডার বা বিভিন্ন জিনিস করে করে দেশটাকে আমরা পার্টিশন করে ফেলেছি এবং একটার পর একটা দেয়াল ক্রিয়েট করেছি। যখন আপনি নানান দেয়াল ক্রিয়েট করবেন তখন সেই সমাজে কোনো বাতাস কিন্তু ফ্লো করবে না এদিক থেকে ওই দিকে, তখনই আপনি দেখবেন বৈষম্য। সে কারণে যখনই আপনারা দ্বিতীয় স্বাধীনতার কথা বলেন বা বলেন, আমার কাছে অনেক সময় মনে হয় যে বাংলাদেশ যদি একটা ফ্রি ফ্লো সোসাইটি এবং সমাজ যদি ক্রিয়েট না করতে পারে বা সৃষ্টি না করতে পারে, বাংলাদেশে এই ধরনের বৈষম্য থেকে যাবে এবং বারবার এইসব জিনিসগুলো ফিরে আসবে। ধন্যবাদ স্যার। আমি অনুষ্ঠানের শেষ পর্যায়ে ছোট্ট একটা কোশ্চেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল করিম স্যারকে। বাংলাদেশের শিক্ষা এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়ন কিভাবে করা সম্ভব, আপনি যদি সংক্ষেপে বলতেন। আমাদের এই শিক্ষা ব্যবস্থার যদি আমরা উন্নয়ন করতে চাই তো অবশ্যই আমাদেরকে প্রাথমিক পর্যায় থেকে শুরু করতে হবে। আমাদের মেন্টালিটি চেঞ্জ করতে হবে, যারা শিক্ষক আছি বা যারা এই যে শিক্ষা ব্যবস্থাপনার সঙ্গে জড়িত। এটা একটা বিশাল প্রক্রিয়া। কিন্তু আপনি দেখুন যে প্রাথমিক পর্যায়ে যে সমস্ত ছেলেমেয়ে লেখাপড়া করছে তারা কত ভিন্ন ভিন্ন অবস্থায় লেখাপড়া করছে। অনেকে লেখাপড়া করছে যে স্কুলের কোনো মান নেই, আবার অনেকে করছে অনেক বড় জায়গাতে করছে। এখানে আমাদের একটা স্বপ্ন সামনে রাখা উচিত, সেটা হলো যে আমরা শিক্ষা ব্যবস্থায়
সাম্য আনয়ন করব। এই যে বৈষম্য বিরোধী একটা বড় আন্দোলন হলো, সেই আন্দোলনের ফলে তো আমাদের সাম্যটা তো আমাদের সামনে আনা উচিত। আমাদের সব যারা শিশু তারা শিক্ষাক্ষেত্রে সমান অধিকার পাবে এবং সমান পরিবেশ পাবে। আমাদের গ্রামে গঞ্জে লক্ষ লক্ষ শিশু আছে যারা অত্যন্ত মেধাবী, তাদের সেই মেধার বিকাশ ঘটানোর সুযোগ তারা পাচ্ছে না। তো সুতরাং আমাদের এই শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করতে হলে আমাদের প্রথম উদ্দেশ্য হওয়া উচিত যে আমরা শিক্ষায় অ্যাটলিস্ট একটা সাম্য আনবো এবং এই শিক্ষাকে আমাদের মানে বাংলাদেশের যে পরিস্থিতি এবং পরিবেশ, আমাদের যে প্রকৃতি, তার সাথেই এটাকে আমরা সামঞ্জস্যপূর্ণভাবে কারিকুলাম ডেভেলপ করব। ধন্যবাদ স্যার। অধ্যাপক ডক্টর আব্দুল হান্নান চৌধুরী, স্যার আমি ছোট্ট একটা কোশ্চেন দিয়ে আমি অনুষ্ঠান শেষ করব। ভবিষ্যৎ উপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশের শিক্ষা সংস্কার কিভাবে সম্ভব? প্রথমত আমি আপনাকে বলি, ভবিষ্যৎটা কোথায় সেটা আমাদেরকে দেখতে হবে। ভবিষ্যৎ হচ্ছে সারা পৃথিবীর জন্য। এখন যেই পৃথিবীতে আমরা আছি, আগামী পৃথিবীতে বিজ্ঞান এবং সব ধরনের প্রযুক্তি নিয়ে যেই পৃথিবী আছে, সেই পৃথিবীতে জন্য যদি বাচ্চাদেরকে বা আমাদের ছাত্রছাত্রীদেরকে যদি গড়ে তুলতে হয়, আপনি বিজ্ঞান ভিত্তিক শিক্ষার প্রতি আপনাদেরকে গুরুত্ব দিতে হবে। আর বিজ্ঞান শিক্ষা এবং বিজ্ঞানের জন্য যেই ব্যাকগ্রাউন্ড চর্চা, সেটা প্রাথমিক বিদ্যালয় থেকে আসতে গেলেই আপনি ওই জায়গাটা সংস্কার করতে হবে। বাংলাদেশের বাজেটের যেই প্রপোর্শনটা শিক্ষাক্ষেত্রে ব্যয় করার কথা, সেটা এই মুহূর্তে সেই পোর্শন না, সেটা তো দেয় না, সেটার চেয়ে ডাবল করতে হবে। যদি আমরা পৃথিবীর মাপকাঠিতে যে পরিমাণ পিছিয়ে আছি, ওটা যদি কোনোভাবে আমরা আগামী 20-25-50 বছরে এগোতে চাই, তাহলে প্রতি বছর আমাদের 4.5% অফ দি ন্যাশনাল বাজেটের একটা দেওয়ার কথা বা 5% দেওয়ার কথা, সেটা 8-10% খরচ করতে হবে। তার মানে আপনার ফোকাসটা তখন কোথায় যাবে? যে সমস্ত প্রাইমারি বিদ্যালয়গুলো, হাই স্কুলগুলোকে ইনফ্রাস্ট্রাকচার সহ সেখানে রিফর্ম করতে হবে, সকল ধরনের শিক্ষক পরিবর্তন করে ভালো মেধাবী ছাত্রদেরকে সবচেয়ে বেশি বেতন দিয়ে বাজেটের মধ্যে সেটা এনে সেই জায়গাটাতে আপনার ট্রান্সফরমেশন ঘটাতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে সারা বাংলাদেশের সমস্ত কলেজ কিন্তু গভর্ন করে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়। সেখানে পড়াশোনার চেয়ে সবচেয়ে বেশি আলোচিত ঘটনা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজগুলোর গভর্নিং বডিতে কারা ঢুকবে, কারণ সেখানেই কিন্তু ব্যবসার মডেল আছে, সেখানেই কিন্তু আপনি যখন এই জিনিসগুলো তুলে দিতে পারবেন তখন আর কেউ যাবে না। তো সেই জায়গাগুলোতে আমাদের পরিবর্তন আনতে হবে। জি স্যার, আপনাদের অনেক মূল্যবান কথা শুনছিলাম। সময় স্বল্পতার জন্য আমাদের অনুষ্ঠান আজ এখানে শেষ করতে হচ্ছে। অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিশ্ব শান্তির জন্য শিক্ষা, এডুকেশন ফর ওয়ার্ল্ড পিস শীর্ষক 2 দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন রাজধানীর সেগুনবাগিচা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে দেখবেন একটি বিশেষ রিপোর্ট। বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্টের উদ্যোগে 2 দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার 18 জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এই সম্মেলনের উদ্বোধন করা হয়। বিশ্ব শান্তির জন্য শিক্ষা, এডুকেশন ফর ওয়ার্ল্ড পিস শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর এম আমিনুল ইসলাম। সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আব্দুল হান্নান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের মহাসচিব অধ্যাপক জাকির হোসেন। সার্বিক কল্যাণ, সার্বিক মঙ্গল নিহিত রয়েছে এই শিক্ষার মধ্যেই। সুতরাং শিক্ষার উন্নয়নের সাথে আমাদের ভাগ্যের উন্নয়ন, শিক্ষার উন্নয়নের সাথেই আমাদের দেশের উন্নয়ন, শিক্ষার প্রসারের সাথেই আমাদের সমৃদ্ধি, আমাদের প্রসার। এজন্য এই শিক্ষার উন্নয়নের পথে যে প্রতিবন্ধকতাগুলি রয়েছে, সেই প্রতিবন্ধকতাগুলিও আমাদেরকে একটু একটু করে হলেও আলোকপাত করা দরকার। আমরা সবাই ভাবি যে নলেজটা বোধহয় ক্লাসরুমের শিক্ষার মধ্যে দেওয়া হয়। নলেজ ইজ নট ইন দি ক্লাসরুম, নলেজ ইজ এভরিহোয়ার, এনিহোয়ার অ্যান্ড এভরিহোয়ার। আমরা কি সেই ধরনের মানুষ হতে পেরেছি যে আমরা শুধু নলেজ সিক করব অন্য জায়গায়?
সো উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট থিংস দ্যাট ওয়েল একটা ডোমেইনে কথা বলার থেকে আপনাকে সেই বৃত্ত থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। স্পেশালি প্রত্যেকটা ইয়াং তরুণ ছাত্রছাত্রীকে তাকে ভাবতে হবে যে আমি এই বৃত্ত থেকে কিভাবে বেরোতে পারি, চিন্তা চেতনার গণ্ডি থেকে কিভাবে বেরোতে পারি। বাংলাদেশ থেকে কিন্তু অনেক বেশ কিছু ট্যালেন্টেড মানুষ তারা ডিগ্রি করে বিদেশে গিয়েছে, বিদেশেও হায়ার ডিগ্রি করেছে এবং অনেক ভালো করেছে। অনেক ভালো করে তারা বিভিন্ন ইউনিভার্সিটির তারা প্রফেসর হয়েছে এবং নামদামি প্রফেসর হয়েছে, তাদের রিসার্চ গ্র্যান্ট কোটি কোটি ডলারের রিসার্চ গ্র্যান্ট পেয়েছে এবং তারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ভালো ছাত্র নিয়ে যায়, কিন্তু সব থেকে বেশি নিয়ে যায় বাংলাদেশ থেকে এবং সব থেকে বেশি নিয়ে যায় যে ইউনিভার্সিটি থেকে পাশ করে গেছে সেখান থেকে, এবং তারা নিয়ে গিয়ে তারা অত্যন্ত ভালোভাবে কাজ করছে সেখানে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ্যক্ষ নূরে আলম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক এম এ সবুর, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনসংযোগ বিভাগের ঊর্ধ্বতন সহকারী পরিচালক মোহাম্মদ আনোয়ার হাবিব কাজল, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা, গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক তারেক রহমান, ট্রাস্ট মডেল একাডেমির উপাধ্যক্ষ মোস্তাকিমা ইসলাম মিম প্রমুখ। বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুম সম্মেলনে সভাপতিত্ব করেন। বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্ট আয়োজিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তৃতীয় আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন 19 জানুয়ারি শেষ হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে দুদিনব্যাপী সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইউনিভার্সিটির প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এস এম মাহবুবুল হক মজুমদার। বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক প্রিন্সিপাল নূরে আলম তালুকদার শিক্ষা সম্মেলনের সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এডুকেশন ওয়াচ পত্রিকার সম্পাদক ও এটিএন বাংলা সময়ের সাথে অনুষ্ঠান পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান। আমাদের রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে সবার প্রথমে কিন্তু হওয়ার উচিত ছিল আমার শিক্ষা, আমার কারিকুলাম। আজকে দেখেন শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে নাই, আমরা অনলাইনে পৌঁছে দিয়েছি, বলছি যে ওখান থেকে প্রিন্ট করে নাও। এটা আর একটা অনৈতিক, দেখা যায় নীলক্ষেতে বই পাওয়া যায়, সেইটা কি করে সম্ভব হলো? এই যে বড় বড় কর্তা ব্যক্তি, বড় বড় বিভিন্ন হাইব্রিড লোকদেরকে আমরা বসিয়ে দিলাম, তারা কি দেশের জন্য কাজ করছে? ছাত্র জনতা কি বারবার আন্দোলন করবে তারা বৈষম্যের বিরুদ্ধে? এই বৈষম্য সহসাই কিন্তু আমাদের দূর হবে না, কারণ আমরা শুধু কি চাকরিতে বৈষম্য, শিক্ষায় বৈষম্য, জীবনযাপনে বৈষম্য, নানা জায়গায় নানাভাবে বৈষম্যগুলো ঘুরে ফিরে আসছে। আমাদের যে এই নৈতিক শিক্ষা, এই নৈতিক শিক্ষাটাকে আমরা ক্লাস 1 থেকে 10ম শ্রেণী পর্যন্ত যদি বাস্তবায়ন করতে পারি, এরা যখন কলেজে যাবে তারা সেই শিক্ষাটা নিয়ে যাবে, কলেজ থেকে যখন বিশ্ববিদ্যালয়ে যাবে সেই শিক্ষাটা তারা নিয়ে যাবে। আমরা যদি এই নৈতিক শিক্ষা বাস্তবায়ন করতে পারি, তাহলে এই নৈতিক শিক্ষা অর্জন করে একজন নাগরিক যখন আদর্শবান সুনাগরিক হবে, সে দেশপ্রেমিক হবে। আমি বিশ্ববিদ্যালয়, সারা জীবনে আমি বিশ্ববিদ্যালয়ে চাকরি করেছি, এ পর্যন্ত প্রায় 55 বছর। সর্বক্ষেত্রে আমি দেখেছি বিভিন্নভাবে অযোগ্য লোকদের সমাবেশ। কারণ যখন দলীয় সরকার থাকে তখন দলীয়ভাবে অ্যাপয়েন্টমেন্ট হয়, মেধাকে প্রাধান্য না দিয়ে। যেখানে বিশ্ববিদ্যালয়গুলির পদ থাকে 3টা বা 4টা পদ, সেখানে দলের আধিপত্যে সেখানে পোস্ট নাই, তারপরেও সেখানে নিয়োগ পেয়ে যাচ্ছে। এবং এটা বাংলাদেশ হওয়ার প্রথম 4-5 বছর ছিল না, তারপর এটা শুরু হয়ে গেছে এবং এটা এখনও বলবৎ আছে। ফলে ভালো শিক্ষক থেকে তৈরি হবে। মেধার যেখানে কোনো দাম নেই, সেখানে তো ভালো শিক্ষক তৈরি হওয়ার কোনো পথ নেই। আমরা সেই পথটা বন্ধ করে দিয়েছি এবং আমরা যত বক্তৃতাই দেই না কেন, যত রকমের পন্থা অবলম্বন করি না কেন, যদি পলিটিক্যাল ইন্টারফেয়ারেন্স মুক্ত বিশ্ববিদ্যালয়গুলি না হয় বা স্কুল কলেজ না হয়, তাহলে সেখানে কোনো কিছু অ্যাচিভ করা সম্ভব নয়।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্ট মডেল একাডেমির ভাইস প্রিন্সিপাল মুস্তাকিম ইসলাম মিম, সাংবাদিক মোহাম্মদ গিয়াসউদ্দিন ইমন প্রমুখ। রাজনীতি ও ধূমপানমুক্ত সুশৃঙ্খল শিক্ষাক্ষেত্রে একটি গর্বিত ও ব্যতিক্রমী নাম আইডিয়াল কমার্স কলেজ। সময়ের চাহিদা বিবেচনায় রেখে ব্যবসায় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান শাখা চালু করা হয়েছে। বিস্তারিত রিপোর্টে। আইডিয়াল কমার্স কলেজ দেশের খ্যাতনামা শিক্ষাবিদ, বুদ্ধিজীবী ও মেধাবী ব্যক্তিত্বের দিক নির্দেশনা এবং তত্ত্বাবধানে পরিচালিত। আইডিয়াল কমার্স কলেজ ক্যাম্পাস ঢাকা শহরের প্রাণকেন্দ্র ফার্মগেট এলাকায় অবস্থিত। অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে শিক্ষার্থীদের মেধা এবং মনন বিকাশের জন্য রয়েছে ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন ক্লাসরুম, সমৃদ্ধ লাইব্রেরি, অডিটোরিয়াম, আধুনিক কম্পিউটার ল্যাব ও ইন্টারনেট সহ প্রয়োজনীয় সকল সুযোগ সুবিধা। আরও থাকছে যুগের চাহিদা অনুযায়ী ডিবেটিং, উপস্থিত বক্তৃতা, ইনডোর গেমস ও আউটডোর গেমস সুবিধা। সর্বোপরি রাজনীতিমুক্ত ও ধূমপানমুক্ত সুশৃঙ্খল একটি অনন্য সাধারণ ক্যাম্পাসের নিশ্চয়তা সহ উন্নত ও যুগোপযোগী শিক্ষাক্ষেত্রের একটি গর্বিত ও ব্যতিক্রমী নাম আইডিয়াল কমার্স কলেজ। সময়ের চাহিদা বিবেচনায় রেখে ব্যবসায় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান শাখা চালু করা হয়েছে। তথ্য ও প্রযুক্তি নির্ভর উন্নত বিশ্বের আধুনিকতা এদেশের বর্তমান প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই প্রতিষ্ঠিত হয়েছে আইডিয়াল কমার্স কলেজ নামক শিক্ষা প্রতিষ্ঠানটি, যার মূল স্লোগান গুণগত শিক্ষায় আধুনিকতার ছোঁয়া। আইডিয়াল কমার্স কলেজ 2004 সালে ঢাকার প্রাণকেন্দ্র ফার্মগেট সংলগ্ন গ্রিন রোডে প্রতিষ্ঠিত হয় একটি বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে। সময়ের প্রয়োজনে পরবর্তীতে এখানে বিজ্ঞান শাখা চালু করা হয়। খুব শীঘ্রই এখানে মানবিক শাখা চালু হতে যাচ্ছে। অতীতের ন্যায় আমরা শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে বদ্ধপরিকর। শিক্ষার শক্তি শিক্ষার্থীদের মাঝে যেন জন্ম দেয় মনুষ্যত্বের, তারা যেন গড়ে ওঠে আলোকিত মানুষ হিসেবে, সেই লক্ষ্যে আইডিয়াল কমার্স কলেজের সকল কার্যক্রম আবর্তিত। প্রতিটি বোর্ড পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করে আসছে, যার ফলে রাজধানীসহ সমগ্র বাংলাদেশে আইডিয়াল কমার্স কলেজ আইসিসি একটি মানসম্মত আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ব্যাপক পরিচিতি অর্জন করতে সক্ষম হয়েছে। প্রিয় দর্শক, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনার সফল ও সর্বাঙ্গীন মঙ্গলময় জীবন কামনা করছি। আল্লাহ হাফেজ।